ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা পরিকল্পনাকারী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আটক করেছে ভারত, এই তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার গল্প। আপনি কি প্রস্তুত সত্যের মুখোমুখি হতে? তবে কান পেতে শুনুন। আজ মমতা ব্যানার্জি সেই অভিযোগেরই সত্যতা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল। মমতা ব্যানার্জি তার সত্যতা প্রমাণ করলেন। অবশেষে আটক হলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ মমতা ব্যানার্জি তার উপরে যখন অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, মমতা ব্যানার্জি হেরে যাবার পরে তিনি এই কথাটি বলে ফেলেছেন। এটা আসলেই হত্যাকাণ্ড নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি সুপরিকল্পিত মিশন, যেটা অলরেডি ফাঁস করে দিয়েছেন মমতা, যে এই খুনটা আসলে ভারতের কেন্দ্রীয় সরকারই করিয়েছে। শাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শাব্বাস। এই না হলে আপনি বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। ওয়াও, ব্যাপারটা খুবই ভালো লাগলো। এন্ড ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে। দারুণ দারুণ। কথায় বলে ঠেলার নাম বাবাজি, ঘটনাটা তাইছে। হঠাৎ করে নাটকীয়ভাবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সুস্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে গেস করে ফেলেছেন কতটা চাঞ্চল্যকর হবে আজকের এই ভিডিওটি। অপরদিকে ভারতের অবস্থা কেমন থেকে কেমন খারাপ হবে সেই বিষয়গুলো দেখতে পেরেছেন ভিডিওর অংশ বিশেষেই। আজকে এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর, খুবই গুরুত্বপূর্ণ, খুবই রোমাঞ্চকর হবে। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, সাথেই থাকবেন। বেশি কথা বাড়াবো না, কাঙ্ক্ষিত ভিডিওতে নিয়ে যাবো তার আগে ছোট রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। চলুন তাহলে ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক। ফোন করিয়েছিলেন? জি, আমি ফয়সাল করিম মাসুদ। কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। পিছনে বেশ কিছু কারণ আছে, কারণ আমি তার প্রচারণে ছিলাম। দর্শক, স্ক্রিনের শুরুতেই যে বক্তব্যটি শুনছিলেন, এটি ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটি জনসভায় দাঁড়িয়ে তিনি এমন এক বিস্ফোরক বোমা ফাটিয়েছেন যার পরতে পরতে লুকিয়ে আছে এক বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের গন্ধ। আর এই একটি মাত্র বক্তব্যেই রীতিমতো এপার বাংলা থেকে ওপার বাংলা দুই বঙ্গেই দাও দাও করে আগুন লেগে গেছে। কেন জানেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার এই বক্তব্যের মাধ্যমে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টার্গেট করেছেন। তিনি সরাসরি মোদীকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন? আর এই খুনের শিকার হয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তাদের এদেশীয় দোসরদের যৌথ পরিকল্পনায় সাজানো হয় এই নির্মম হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট। ঘটনাটি ঘটেছিল গত বছরের 12 ডিসেম্বর। প্রকাশ্য দিবালোকে রাজধানীর প্রাণকেন্দ্র পল্টনে গুলি করা হয় শরীফ ওসমান হাদিকে। দিন দুপুরে এমন দুঃসাহসিক হামলা প্রমাণ করে যে খুনিদের পেছনে কত বড় শক্তিশালী মহলের হাত ছিল। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে টানা কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 18 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিরবিদায় নেন এই অকুতভয় তরুণ নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই হত্যাকাণ্ড ঘটলে তখন জানা যায় কিলিং মিশনে অংশ নেওয়া প্রধান খুনি ফয়সাল এবং তার সহযোগীরা অত্যন্ত সুকৌশলে সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে ভারতে। বাংলাদেশ থেকে পালিয়ে তারা প্রথমে আশ্রয় নিয়েছিল ভারতের মেঘালয় রাজ্যে। এটা স্পষ্ট যে মেঘালয়ে তাদের জন্য আগে থেকেই সেফ হাউস তৈরি করে রাখা হয়েছিল। এরপর সেখান থেকে তারা প্রবেশ করে পশ্চিমবঙ্গে, কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এই গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই দুই দেশের রাজনীতিতে শুরু হয় তুমুল উত্তেজনা। কিন্তু আসল রহস্যের জন্ম তো ঠিক এখানেই। রাজ্য পুলিশের এসটিএফ যখন ওই খুনিদের ধরে ফেলে, তখন আসামিদের রিমান্ডে নিয়ে কঠোর জিজ্ঞাসাবাদ করা হয়। আর সেই জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসে এমন সব রাঘব বোয়ালদের নাম যা শুনে খুদ কলকাতা পুলিশেরও চোখ কপালে উঠে যায়। আর ঠিক তখনই ঘটে সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি। মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভায় প্রকাশ্যে জানিয়েছেন, খুনিদের মুখ থেকে নামগুলো বেরিয়ে আসার পরপরই তার কাছে সরাসরি ফোন আসে দিল্লির সাউথ ব্লক থেকে। ফোন করেছিলেন খোদ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মোদীর ডান হাত অমিত শাহ। মমতা দাবি করছেন, অমিত শাহ নিজে তাকে ফোন করে অত্যন্ত কড়া ভাষায় বলেছিলেন, আপনি আপনার পুলিশকে বলে দিন এই নামগুলো যেন কোনোভাবেই বাইরে না যায়, কারণ এটা দেশের ব্যাপার। দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। বাংলাদেশের একজন ছাত্র নেতাকে হত্যার পর সেই খুনিরা ভারতে পালানোর পর যখন ধরা পড়ে, তখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কেন তাদের বাঁচাতে বা আসল নির্দেশদাতাদের নাম আড়াল করতে এতটা মরিয়া হয়ে উঠবেন? কাকে দিয়ে এই খুন করানো হয়েছিল? কেন অমিত শাহ এই বিষয়টি ধামাচাপা দিতে চাইলেন? এর মানে কি এই নয় যে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি নরেন্দ্র মোদীর কোনো না কোনো গভীর যোগসাজশ রয়েছে? তারা কি ভয় পাচ্ছিল যে খুনিদের জবানবন্দিতে দিল্লির ব্লু প্রিন্ট ফাঁস হয়ে যাবে?
ভারতের ইন্ধনে এবং বাংলাদেশের ভেতরের কিছু কুলাঙ্গার সহযোগীদের মাধ্যমে যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এটা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই পরিষ্কার। নরেন্দ্র মোদী এবং তার সরকার সরাসরি এই হত্যার দায় কোনোভাবে এড়াতে পারে না। বাংলাদেশের ভেতরের কিছু মির্জাফর যারা সবসময় দিল্লির দালালি করে এসেছে, তাদের মাধ্যমেই মোদী সরকার এই কিলিং মিশন বাস্তবায়ন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন, আমি নামগুলো বলছি না কারণ আমি চাই না আমার দেশের কোনো ক্ষতি হোক। আমি নামগুলো বলে দিলে বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। এই একটি বাক্যেই কিন্তু অনেক বড় একটি সমীকরণ লুকিয়ে আছে। মমতা বোঝাতে চেয়েছেন নির্দেশদাতাদের নামগুলো এতটাই হাই প্রোফাইল বা এমন কোনো ভারতীয় গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে জড়িত যা প্রকাশ্যে এলে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক চিরতরে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। বাংলাদেশের মানুষ এমনিতেই ভারত বিরোধী সেন্টিমেন্টে ফুঁসছে, আর তার উপর যদি অকাট্য প্রমাণ সহ এটা পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশের মাটিতে একজন জনপ্রিয় তরুণ নেতাকে হত্যার নির্দেশ সরাসরি নরেন্দ্র মোদীর ইশারায় দিল্লি থেকে এসেছিল, তবে বাংলাদেশ জুড়ে যে তীব্র ভারত বিরোধী আন্দোলন শুরু হবে তার সামাল দেওয়ার ক্ষমতা হয়তো দিল্লিরও থাকবে না। এটা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো একদিন রাজনৈতিক চাপে বা ক্ষোভে সত্যি এই নামগুলো প্রকাশ করে দেন, তবে ওই দিনই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। মোদী সরকারের আসল চেহারা পুরো পৃথিবীর সামনে উন্মোচিত হয়ে যাবে। করে নাটকীয়ভাবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মুহূর্তের মধ্যেই রাজনীতিতে নতুন একটা দৃশ্যপট হাজির হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের পরিবর্তন। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থেকে খুব শীঘ্রই বিদায় নেবেন বলে মনে হচ্ছে, এবং বিএনপি সরকারের আন্তর্জাতিক সম্পর্কেও বড় ধরনের পরিবর্তনের আভাস। নানান বিষয়ে নানান সমীকরণ হঠাৎ রাজনীতির দৃশ্যপটে একটা নড়াচড়া দিয়েছে, এবং অচিরে আপনারা দেখবেন যে তোলপাড় শুরু হয়ে গেছে। দর্শক, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গুপ্ত বিএনপি, ইউনূস সরকারও একটা বিএনপি সরকার ছিল, সেখানে যিনি নিরপেক্ষতার খোলসে গুপ্ত বিএনপি ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন, এবং ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠজন ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। এটা তাৎপর্য আবার অন্য জায়গায়, একদম যে তাৎপর্য নাই তা না। এখানে আওয়ামী লীগের কিছু অপপ্রচার আছে রাজনীতিতে। আওয়ামী লীগ একটা দল যারা খড়কুটো ধরে বাঁচতে চায়। তারা জানা যায় কালেমা শাহাদাত, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বা যত দোয়া, এগুলো বাদ দিয়ে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা ফিরবে এই জিকির করছে। আওয়ামী লীগ একটা ধর্ম। তারা কখনো জানা যায় জয় বাংলা স্লোগান দিয়ে রাজনৈতিক আত্মতৃপ্তি খুঁজে, আবার এক এক সময় একটা গুজব ছড়ায় যে এই হবে, এই হচ্ছে আজকে রাতেই হবে, সে হবে। শেখ হাসিনা আগামী 6 মাস পর ফিরবেন, এরকম একটা গুজব ছড়িয়েছে। মাথা উঁচু করে ফিরবে, কচু ফিরবে, জীবনে ফিরবে না। তবে হ্যাঁ, এখানে ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে চাপ দিতে। যুক্তরাষ্ট্র কিংবা ভারত মিলে ষড়যন্ত্র করছে বিএনপিকে চাপ দিতে, এতে কোনো সন্দেহ নেই। আমরা এই কারণে বিষয়টা সামনে আনছি, বাট তারা কখনোই পারবে না। এখন আওয়ামী লীগের একটা প্রচারণা আছে যে জাতিসংঘ যদি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চায়। হ্যাঁ, এটাও সত্য যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, সরকারের কাছে কোনো পদত্যাগপত্র নাই, রাষ্ট্রপতি দরবারে কোনো পদত্যাগপত্র নাই। এটা একটা ক্রাইসিস, এতে বিএনপি বিপদে পড়বে টুডে টুমরো, কারণ সত্য কখনো গোপন থাকে না। বাট এতে আওয়ামী লীগের কোনো লাভ হবে না। বিএনপিকে কেউ না কেউ চাপ দিয়ে কিছু আদায় করবে, এটাকে পুঁজি করে, বাট আওয়ামী লীগের চালানো লাভ হবে না। শেখ হাসিনা পদত্যাগ করলো বা কি না করলো বাকি, শেখ হাসিনাকে জনগণ ধাওয়া করে বাংলাদেশ থেকে লাথি দিয়ে পাঠিয়ে দিয়েছে। অতএব পদত্যাগ করলেও কিছু না করলেও কিছু না, এতে শেখ হাসিনার কিছু না। হ্যাঁ, পদত্যাগ করেনি কিন্তু পদত্যাগ বলে প্রচার করছে, এটা ক্ষতি হলে বিএনপির হবে, কিন্তু আওয়ামী লীগের এখানে কোনো কিছু না। আওয়ামী লীগের একটা প্রচারণা আছে যে জাতিসংঘ পদত্যাগপত্র দেখতে চাইবে, তখন কি করবেন? অথচ আওয়ামী লীগ জাতিসংঘ বিরোধী একটা সংস্থা, এবং আওয়ামী লীগকে জাতিসংঘ গণহত্যাকারী দল হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছে। অতএব আওয়ামী লীগের এই গণহত্যাকারী দল, নিষিদ্ধ দল, জাতিসংঘের কাছ থেকে পাওয়ার কিছু থাকবে না। এখন সেই প্রচন্ড আওয়ামী বিরোধী এবং আওয়ামী লীগের জম খলিলুর রহমানকে নিয়ে যত সমালোচনা করে, তিনি আওয়ামী লীগের জম, প্রচন্ড আওয়ামী বিরোধী এবং আওয়ামী লীগের জম খলিলুর রহমান, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন সভাপতি নির্বাচিত হয়েছে। এটা একটা বড় পোস্ট। এখন কি খলিলুর রহমান শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইবেন নাকি? আওয়ামী লীগের জন্য এটা একটা কঠিন মন খারাপের খবর যে খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। জাতিসংঘ নিয়ে আর কোনো স্বপ্ন, জাতিসংঘকে খড়কুটো মনে করে ধরে একটু বাঁচার চেষ্টা আওয়ামী লীগ আর করতে পারবে না। এরপরে আরেকটা সম্ভাবনা আমরা যেটা বলেছি যে ইউনূস সরকার যে মেটিকুলাস ডিজাইন প্ল্যান, যে নির্বাচন দিয়ে তিনি যাবেন, যুক্তরাষ্ট্র এবং ইউনূসের যে হেজিমনি এটা বাংলাদেশে থাকবে, এটা ধীরে ধীরে আবার কন্টিনিউ করবে, যেহেতু ইউনূস সরকার দেশ শাসন করতে ব্যর্থ হয়েছিলেন, নানান বিষয় জটিলতা হয়েছিল। এর ফলে একটা বেকার ইউনূস সরকার করেছিল, নির্বাচন দিতে হয়েছে, কিন্তু ইউনূস হাল ছাড়েনি। ইউনূসীয় চিন্তা ভাবনা বা মার্কিন যে প্রতিনিধি, এটা বাংলাদেশে থাকবে। এই জন্য খলিলুর রহমান তো ওপেন বিএনপি ছিল না, গুপ্ত বিএনপি ছিল হয়তো, কিন্তু খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। এটা একদম চারটিখানি কথা বা একদম সিম্পল বিষয় না, এটা বড় কিছু। এটা মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। খলিলুর রহমান কে এরকম একটা তথ্য আমাদের কাছে আছে যে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন, ঠিক আছে, কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর
তিনি ফুল টাইম জাতিসংঘে কাজ করবেন, তখন আর পররাষ্ট্রমন্ত্রী পদে তিনি থাকবেন না। এতে যেটা হতে পারে যে খলিল রহমান পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে থেকে সরিয়ে দেওয়া হয় বা তিনি পদত্যাগ করবেন, জাতিসংঘের ফুল টাইমের হিসেবে দায়িত্ব পালন করবেন, এরকম একটা কথা তিনি বলেছিলেন। ফুল টাইম তিনি দায়িত্ব পালন করবেন, আর দলের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি থাকছেন না, অন্য একজনকে পররাষ্ট্রমন্ত্রী করা হবে। এটা একটা বড় ধরনের পরিবর্তন। আর হ্যাঁ, বিএনপি সরকার মার্কিন বলয় থেকে বের হওয়া কঠিন হবে, কারণ খলিল রহমান এরা আন্তর্জাতিকভাবে বিএনপিকে পশ্চিমা ফ্রেন্ডলি রাখার চেষ্টা করবে, একদম চীন বলয়ে যাওয়া থেকে কিছুটা হলে বিরত রাখার চেষ্টা করবে। এটাও একটা পরিবর্তন। আর ভারতের চালাকি, ভারতের লাফালাফি, এটা কিছুটা হলেও বন্ধ হবে। অলরেডি ভারতের অভ্যন্তরে নানান ক্রাইসিস শুরু হয়ে গেছে। ওসমান হাদি হত্যার রহস্য যে কোনো সময় বলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, এটা নিয়ে জটিলতা। এখন খলিলুর রহমান এখানে তার একটা মিশন সফল, তিনি জাতিসংঘে তার জায়গা করে নিয়েছে। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রীগিরি করা একদম 5 বছর, এটা তার উদ্দেশ্য ছিল না, তিনি তার জায়গায় করে নিয়েছেন। এখন তিনি বাংলাদেশ থেকে চলে যাবেন, তার ওখানে সভাপতিগিরি করবেন, তারপরে তিনি তার আবার সেই পুরনো যুক্তরাষ্ট্রের জীবন বেছে নেবেন, তিনি বাংলাদেশে আসবেন না। কিন্তু খলিলুর রহমান বসে থাকবেন না। খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া মানে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন। এরপরে এটা একদম কয়েক মাসের মধ্যে দেখবেন তা না, যখন চীন সফরে গেলে তারেক রহমান, তখন যখন বিএনপি সরকার বেকায়দায় পড়ে পশ্চিমারা ষড়যন্ত্র করতে পারে বা এরকম বেকায়দা যখন পড়বে, তখন হঠাৎ করে পশ্চিমাদের শান্ত করতে বা যুক্তরাষ্ট্রকে শান্ত করতে বা সম্পর্ক মেকআপ করতে হঠাৎ করে দেখবেন যে প্রফেসর ইউনূসকে বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছে। এটা আগামী 1 বছরের মধ্যে আপনারা দেখবেন। তবে বিএনপি ক্রাইসিসে পড়লে দ্রুত করবে, আর ক্রাইসিসে না পড়লে কমপক্ষে 1 বছর পর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে। এটা আরো স্পষ্ট হলো এই খলিল রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। সাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সাব্বাস। এই না হলে আপনি বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মায়ের নাম রাখতে রাজি হননি প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যাপারটা তো পুরাই জোস। এই বাংলাদেশেই তো আমরা অতীতে দেখেছি, রাস্তার নামে বাবার নাম, স্টেডিয়ামের নামে বাবার নাম, হসপিটালের নামে বাবার নাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু বাবার নামে অমুক তমুক কিছু হতে দেখেছি। অথচ বিএনপি সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ক্ষমতায় আসার পর তিনি তার মায়ের নামে অন্য নাম পরিবর্তন করে প্রতিষ্ঠানের নাম রাখতে রাজি হননি। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা প্রথম আলো এই খবরটি ছেপেছে। এখানে প্রথম আলো এই খবরের শিরোনাম করেছে, প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নাম করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী। মূল খবরে বলা হচ্ছে, ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করতে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রস্তাব পাঠিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, কিন্তু প্রস্তাবে সম্মত হননি প্রধানমন্ত্রী তারেক রহমান। কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি 2006 সালে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে প্রতিষ্ঠিত হয়। এটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMET অধীন পরিচালিত একটি কারিগরি প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঈদুল আজহার আগে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার প্রস্তাব পাঠায়। ওই সূত্রের দাবি, আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেননি। সূত্রটি আরও জানিয়েছে, মায়ের নামে নামকরণের প্রস্তাব অনুমোদন না করে উল্টো এ বিষয়ে প্রধানমন্ত্রী নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণ করার অনুশাসন দেন। বিষয়টিকে দেশের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে নাম পরিবর্তনের ধারার বিপরীতে একটি দৃষ্টান্তমূলক অনুশাসন বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের প্রস্তাবের নোটে এই বলে অনুশাসন দিয়েছেন যে যদি নতুন নামকরণ করতে হয় তাহলে নতুন প্রতিষ্ঠান গড়তে হবে। এর আগে মশা নিধনের কার্যক্রম দেখার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন সহ 5 কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রস্তাব অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, মশা নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে অবস্থান করলে মশা নিধনের উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব বলে অভিমত দিয়েছেন প্রধানমন্ত্রী। ওয়াও, ব্যাপারটা খুবই ভালো লাগলো। অ্যান্ড ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে। দারুণ প্রতিষ্ঠানের নাম যদি পরিবর্তনই করতে হয় তাহলে নতুন প্রতিষ্ঠান গড়ে তুলে তারপর ওই প্রতিষ্ঠানের নাম করণ করা হোক, যেটা খুশি। কিন্তু অন্য আরেকজনের নাম পরিবর্তন করে মায়ের নাম লিখতে হবে, এটাতে প্রধানমন্ত্রী তারেক রহমান সায় দেননি। এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা? জানাতে পারেন আপনার মতামত নিচে। 26 সালের মার্চ মাস কাঠমান্ডু 35 বছর বয়সের এক র্যাপার ইঞ্জিনিয়ার শপথ নিতেছে প্রাইম মিনিস্টার হিসেবে, বালেন্দ্র শাহ। সবাই জানে বালেন নামে,
তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র প্রার্থী, পার্টির বয়স মাত্র 4 বছর, 275টা আসনে পার্লামেন্টে 182টা আসন পাইছে, ভূমিধ্বস বিজয়। নেপালে সেই 3 বুড়া কেপি ওলি, শের বাহাদুর দেউবা আর পুষ্পকমল দাহাল, যারা 2 দশক ধরে চেয়ার খেলা খেলতেছিল, বালেন তাদের ধুলায় মিশাই দিছে। ওলিকে তার নিজের সিটে হারাইছে 50,000 ভোটের ব্যবধানে। এবার আসেন ঢাকায়, ফেব্রুয়ারি 26 শপথ নিতেছে তারেক রহমান। এই লোক দেশে ছিল না 17 বছর, বর্ষা বিপ্লবের সাথে যার কোনো সম্পর্ক নাই, জুলাই অভ্যুত্থানে যার পা কখনো রাস্তায় পড়ে নাই, সে এখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার। আর জুলাই অভ্যুত্থানের সন্তান এনসিপি 30টা আসনে লড়াই করছে, জিতছে মাত্র 6টায়। এটা একটা ঐতিহাসিক ট্র্যাজেডি। 2 দেশেই ছাত্ররা সরকার ফেলছিল, 2 দেশেই ছিল দুর্নীতি, বেকারত্ব, স্বৈরশাসন, জনতার ক্ষোভ, 2 দেশেই রক্ত দিচ্ছে তরুণরা। কিন্তু একটা দেশে তরুণরা রাষ্ট্র ক্ষমতা নিচ্ছে, আর একটা পুরাতন বন্দোবস্ত ফেরত আসছে পিছনের দরজা দিয়ে। আরো বেপরোয়া, আরো বর্বর হইয়া কেন? আশ্চর্যের কথা হইলো এই প্রশ্নটার উত্তর কেউ দেয় নাই, কোনো সেমিনার নাই, কোনো আলোচনা নাই, এমনকি এনসিপি নিজেও এটা নিয়ে কোনো গোল টেবিল বসায় নাই, যেন কিছুই হয় নাই, যেন বিপ্লবের কোনো মূল্যই নাই, এভাবে যেন কোনো কিছু না বদলানোরই কথা ছিল। আজকে আমি 2 দেশের ছাত্র আন্দোলন, ছাত্র নেতৃত্ব, তাদের কৌশল, তাদের কাজের পদ্ধতি সব গভীরে গিয়ে তুলনা করবো। পরতে এটা একটা দীর্ঘ আলাপ, কিন্তু করতে যেতেছে, কারণ এই বিশ্লেষণ না বুঝলে আগামীর 5 বছরে বাংলাদেশ বুঝতে পারবেন না। আগে বুঝে নেই নেপালে ঠিক কি ঘটেছিল। নেপালের গল্প বুঝতে হইলে একটু পেছনে যাইতে হবে। 2008 থেকে 2025, মাত্র 17 বছরে নেপালে 14টা সরকার, 8 জন প্রধানমন্ত্রী। কোন সরকার 5 বছর টেকে নাই। 3 জন বুড়া নেতা ওলি, দেউবা আর দাহাল পালা করে চেয়ার বদল করতো, জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। সেই দেশে দেশের 20% বেশি তরুণ বেকার, প্রত্যেকদিন হাজার হাজার নেপালি দেশ ছাড়তেছে লেবার ভিসায়, মালয়েশিয়া, কাতার, আমিরাতে যায় শ্রম বেচতে। আর সেই সময় এই 3 বুড়ার ছেলেমেয়েরা কি করতেছিল? ইনস্টাগ্রামে বিলাসী জীবনের ছবি দিতেছিল, দুবাইয়ের ছুটি, লন্ডনে কেনাকাটা, দামি গাড়ি, প্রাইভেট জেট। তরুণরা একদিন এটা দেখতে দেখতে হ্যাশট্যাগ বানাইলো নেপো বেবিজ, মানে হইতেছে স্বজন পোষণের বেবি, শিশু, নেতার আন্ডা বাচ্চা, যার কোনো যোগ্যতা নাই, শুধু বাপের পরিচয় কোটিপতি, বাপের দোয়ারি পাবলিক আর কি। এইটা সাধারণ ঘটনা মনে হইতেছে না, এটা একটা রাজনৈতিক বিস্ফোরণের বারুদ। বাংলাদেশের হাসিনার বলা রাজাকারের বাচ্চারা যেমন একটা সিম্বলিক মোমেন্ট ছিল, নেপো বেবিজও ঠিক তেমনি। তারপর 4 সেপ্টেম্বর 2025 ওলি সরকার 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করে দিল, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইনস্টাগ্রাম, সব কি সাফাই দিল? বললো এরা নতুন ডিজিটাল লাইনে রেজিস্ট্রেশন করে নাই। হ্যাঁ, আসল কারণ হলো এই নেপো বেবিজ ট্রেন্ডটা এমন ভাইরাল হইতেছিল, দুর্নীতি এক্সপোজ হইতেছিল, আইডার পাইডা উঠতেছিল না। ট্র্যাডিশনাল মিডিয়া তো ম্যানেজ করা যায়, মালিকের ফোন দেওয়া যায়, লাখ লাখ তরুণের ফেসবুক পোস্ট কেমনে এটা ম্যানেজ করবে, সেটা কন্ট্রোল করার উপায় নাই। তাই ব্যানের আসল টার্গেট ছিল তরুণদের অর্গানাইজিং ক্যাপাসিটিকে ধ্বংস করে দেওয়া। শুধু তথ্য আটকানো না, একসাথে জড়ো হওয়ার প্ল্যাটফর্মটাই কেড়ে নেওয়া। এটা ছিল ওলির সবচেয়ে বড় ভুল, কারণ তরুণরা সোশ্যাল মিডিয়া ছাড়াই রাস্তায় নেমে আসছে। মৈতীঘর, মান্ডালায়, সংসদ ভবনের সামনে লাখ লাখ মানুষ, পুলিশ গুলি চালাইছে, 77 জন শহীদ হয়েছে, কম না? আন্দোলন থামে নাই। 9 সেপ্টেম্বর ওলি পদত্যাগ করছে, মন্ত্রীরা পালাইছে, ছাত্ররা মন্দিরের জাঙ্গিয়া পর্যন্ত খুলে নিয়েছে, পলাইতে গিয়া মারছে, পিটাইছে। এখানে নেপালের প্রথম অসাধারণ কাজটা করছে, আমরা ধরার আগে হাসিনা তার মন্ত্রীরা পলাইছে, যারা দেশে ছিল তাদের প্রোটেকশন দিছে, ওয়াকারানন্দ পৌবাদ ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়া, তারপর তাদের নিরাপদে পার করে দিয়েছে, নিরাপদে দেশ ছেড়ে চলে গেছে। সেনাপ্রধান ট্যাক্সে পলিটিক্যাল পার্টিদেরকে, পলিটিক্যাল পার্টিগুলো ড্যাং ড্যাং করতে করতে বাসে চেপে গেছে ক্যান্টনমেন্টে। কিন্তু নেপালের সেনাবাহিনী কি করলো? সেনাপ্রধান গেছে আন্দোলনকারীদের সংগঠন হামি নেপালের কাছে, জিজ্ঞেস করছে তোমরা ইন্টারিম নেতা হিসেবে কাকে চাও? সেনাপ্রধান জিজ্ঞেস করতেছে, নিজে কাউকে বসাই দিতেছে না, নিজে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে সেটা মিটিং করে ঠিক করতেছে না, বুকে পাথর চাপা দিয়া প্রফেসর ইউনূসের মতো কাউকে মাইনা নিতেছে না, বরং ছাত্রদের কাছে প্রশ্ন রাখতেছে তোমরা কাকে চাও? এটাই জনগণের সার্বভৌমত্বের কাছে নত হওয়া। নেপালের সেনাপ্রধান সেটা করছে, বাংলাদেশের সেনাপ্রধান সেটা করে নাই। নেপালের সেনাপ্রধান পতিত শাসকের কোনো লেসপেন্সারকে রক্ষা করে নাই। নেপালের আন্দোলনকারীরা তারপর কি করলো? তারা গেল ডিসকর্ডে। ডিসকর্ড কি জানেন না? এইটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো না আর কি। এখানে হাজার হাজার মানুষ একসাথে আলাদা আলাদা চ্যানেল করে আলোচনা করতে পারে, তর্ক করতে পারে, ভোট দিতে পারে। নেপালের আন্দোলনকারীদের একটা ডিসকর্ড সার্ভার ছিল, সেখানে 1 লাখের বেশি সদস্য ছিল, সেখানে 10,000-এর বেশি মানুষ নাম প্রপোজাল নিয়ে তর্ক কইরা সাব চ্যানেলে বিভক্ত হয়ে প্রত্যেকটা প্রার্থীর ব্যাকগ্রাউন্ড যাচাই করলো, ফ্যাক্ট চেক করলো, আলোচনা করলো, তারপরে ভোটাভুটি। 7,713 ভোট পড়লো। সুশীলা কার্কি সাবেক প্রধান বিচারপতি পাইল 3,833 ভোট, 50% ভোট। 12 সেপ্টেম্বর শপথ নিলেন, নেপালের ইতিহাসে প্রথম নারী সরকার প্রধান। এটা পৃথিবীর ইতিহাসে প্রথম ডিজিটাল ডেমোক্রেসি দিয়ে একটা দেশের ইন্টারিম লিডার নির্বাচিত হইতেছে। আর কার্কিকে দেওয়া হইলো একটাই ম্যান্ডেট, 6 মাসে নির্বাচন করো, আর কিছু না। কোনো সংস্কার কমিশন না, কোনো চার্টার না, কোনো গণভোট না, শুধু একটা কাজ, ডেলিভারির 5 মাস পরে 5ই মার্চ 2026 নির্বাচন হলো। ফলাফল ভূমিকম্প। বালানের দল 182, নেপালি কংগ্রেস দেউবার দল 38, সিপিএন ইউএমএল ওলি 25, মাওবাদী বুড়া দাহাল 17। কাঠমান্ডু ভ্যালির 15টা আসনে 15টাই আরএসপি মানে তরুণরা। ওলি তার নিজের সিটে হারলো। 35 বছরের বালেন নেপালের ইতিহাসের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী। এটা একটা সম্পূর্ণ রিপ্লেসমেন্ট, শুধু মুখ বদলানো না, পুরো জেনারেশন বদলানো। এখন আসেন বাংলাদেশে কি ঘটেছিল আর কি ঘটে নাই। বাংলাদেশে তো বিস্ফোরণ হয়েছিল, আমরা সবাই জানি, আমরা সবাই তার পার্ট। ছোট ঘটনা ছিল না, 15 বছরের ফ্যাসিবাদী শাসন ছাত্ররা ভাঙা ফেলছিল, শত শত মানুষ জান দিছে। আবু সাইদ বুকসিতায় দাঁড়ানোর ছবিটা মনে আছে না? ওই একটা ছবি সারা দেশ কাঁপাই দিছিল, রংপুর থেকে চট্টগ্রাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে গ্রামের কলেজ, একটাই কথা ছিল সবার মুখে, এই ব্যবস্থা মানি না, লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না। হাসিনা পলাইলো। 5 আগস্ট 2024 প্রফেসর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান বানানো হলো। কমিশন বসলো, সরকার সংস্কারের কথা শুরু হলো, তারপর 1.5 বছর চুপ। অবশেষে 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, ফলাফল আমরা জানি। যে এলাকাগুলোয় জুলাই আন্দোলন আগুন সবচেয়ে বেশি ছিল, রংপুর, রাজশাহী, খুলনা, সেখানে জামাত এনসিপি জোট সুইপ করছে। আবু সাইদের রংপুরে প্রত্যেকটা আসন জোটের। ঢাকায় অবিশ্বাস্য ভালো করছে, এমনকি গুজব আছে তারেক রহমান নিজে ঢাকার তার সিটে হারছিল, পরে ইলেকশন ইঞ্জিনিয়ারিংতে জিতে দেওয়া হয়েছে। এর মানে কি?
মানে হলো যেখানে মানুষ বিপ্লবকে হৃদয়ে ছুঁইছে সেখানে রক্তের দাগ এখনো শুকায় নাই, যেখানে রক্তের দাগ এখনো শুকায় নাই সেখানে মানুষ পুরাতন দলকে রিজেক্ট করছে সরাসরি। তাইলে বাকি দেশ কেন পারে নাই? এইখানে আসল গল্পের শুরু। 6টা কারণ, প্রত্যেকটা স্ট্রাকচারাল, প্রত্যেকটা অ্যাভয়েড করা যাইতো, কিন্তু প্রত্যেকটাই ঘটছে। ছাত্রদের নানাভাবে এই কথা বলা হয়েছে, আমি আমার ভিডিওতে বলছি, বারবার বলছি, শোনে নাই। প্রথম কারণ কি ছিল? নেপালের আরএসপি গঠন হয়েছিল 2022 সালে, আন্দোলনের 3 বছর আগে। 2022-এর নির্বাচনে চতুর্থ বৃহত্তম দল হিসেবে পার্লামেন্টে ঢুকে গেছিল, মন্ত্রিসভাতে ছিল কিছুদিন। আর বালেন শাহ 2022-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র হয়েছিল 60,000 ভোটের ব্যবধানে। 3 বছর মেয়রগিরি করছে, দুর্নীতি কমাইছে, রাস্তা ঠিক করছে, কাঠমান্ডু শহর দৃশ্যমানভাবে বদলা গেছে। মানুষ দেখছে এই লোক কথা বলে না, কাজ করে। 2025-এ জেনজি আন্দোলন হওয়ার সময় বালেনরে কিছু বানানো লাগে নাই, গাড়ি রেডি ছিল, শুধু চাবি ঘুরেছে। ডিসেম্বর আরএসপিতে যোগ দিছে, রাতারাতি আন্দোলনের রাজনৈতিক মুখ হয়ে গেছে। এখন বাংলাদেশের গল্প শুনি। এনসিপি গঠন হলো ফেব্রুয়ারি 2025-এ, জুলাই বিপ্লবের 7 মাস পরে, নির্বাচনে 12 মাস আগে। কোনো নির্বাচনের অভিজ্ঞতা নাই, কোনো গভর্নেন্স ট্র্যাক রেকর্ড নাই, নাহিদের কোনো প্রশাসনিক অভিজ্ঞতা নাই, কারোই নেই, আসিফেরও নাই, মন্ত্রী যতদিন ছিল কোনো দৃশ্যমান আইকনিক সাকসেস নাই। ভোটার, প্রোটেস্টের আর গভর্নিং লিডারের মধ্যে পার্থক্য বোঝে, গাড়ি বানাইতে বানাইতে রেস শুরু হয়ে যাওয়ার মতো আর কি। আমি নিজে 6 আগস্ট থেকে বারবার বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটা সাংগঠনিক কাঠামো দেন, দল বানান। এটা শুধু আমার কথা না, অনেকেই বলছে, আমাদের বন্ধুরা বলছে, সিনিয়র বুদ্ধিজীবীরা বলছে, কেউ শোনে নাই। কারণ তখন ছাত্রদের ইগো আকাশে, তারা বিপ্লব করে ফেলছে, হাসিনাকে হটায় ফেলছে, সরকারে বসছে, এরা আর কারোর সাথে পরামর্শ করবে কেন? অহংকার এমন জায়গায় পৌঁছাইছিল যে আমাদের বন্ধুদের মুখের উপর কইছিল, আপনারা এত বুঝেন, ক্ষমতায় যেতে পারেন না কেন? তারপর তাদের সে আকাশ ভরা ইগো, আকাশ ভরা তারা হয়ে গেছে। এই অহংকার যে বিপ্লবকে হজম করছে সেটা কেউ তখন বোঝে নাই, আজকেও বুঝছে কিনা জানি না। দ্বিতীয় কারণ হইতেছে সময়ের অঙ্ক, 6 মাস আর 18 মাস। নেপালে আন্দোলন থেকে নির্বাচন 6 মাস, মানুষের ক্ষোভ তখনও টাটকা, রক্ত শুকায় নাই, কেউ ভুলে নাই কে গুলি চালাইছিল। সেই রাগ সরাসরি ব্যালট বাক্সে গেছে। বাংলাদেশ আন্দোলন থেকে নির্বাচন 18 মাস। এই সময় কি হয়? মানুষের মনোযোগ সরে যায়, প্রফেসর ইউনূসের সরকারের কথা কেউ শোনে না। প্রত্যেকদিন একটার পর একটা আন্দোলন, বিএনপি নিজেই কত আন্দোলন করছে, সিটি কর্পোরেশনে তালা লাগাই দিছে, সেক্রেটারিতে আন্দোলন করছে, যমুনার সামনে প্রত্যেকদিন আল্লাহর ওয়াস্তে একটা করে বিক্ষোভ। একটা সিটি কর্পোরেশন যদি একদিন না চলে, আপনার নাগরিক সেবা চলবে? নগর তো স্তব্ধ হয়ে যাবে। গভর্নেন্স ফেল করছে, মানুষ তখন আর বিপ্লবের কথা ভাবে না, পেটের কথা ভাবে, গভর্নেন্সের কথা ভাবে, নিরাপত্তার কথা ভাবে, রাস্তায় শৃঙ্খলার কথা ভাবে। আইন শৃঙ্খলার অবনতি হইতেছিল, অন্তর্ঘাত তো চলছে, হাদিকে খুন করলো। আর এমন অনিশ্চয়তায় মানুষ একটা নিয়ম মানে, পরিচিত মন্দ বাইছে নেয়, অচেনা ভালোকে বাঁচে না। এইটা বাংলাদেশের মানুষের দোষ না, এটা মানুষের স্বাভাবিক মনস্তত্ত্ব। এইটারে কয় লস অ্যাভারশন বা ক্ষতি এড়ানো। মনে যখন ভয় থাকে যে সব হারাইবো, তখন কমপক্ষে আগেরটা তো সেনা, ওর দুঃশাসন তো দেখছি, সেই দুঃশাসন তো আমি সহ্য করতে পারছি, তো এর চাইতে তো আর খারাপ হবে না, এই লজিক কাজ করে। যদিও একটা সতর্কতা, বিএনপি বিপ্লব বিরোধী শক্তি না, ইলেকশনে বিপ্লব পক্ষের যে সমস্ত শক্তি লড়াই করছে তারাই জিতছে। যদিও আমরা সবাই দেখতেছি বিএনপি জুলাইকে ধারণ করে না, ইলেকশন আগে হইলেও সম্ভবত বিএনপি জিততো, তবে ছাত্ররা বেটার পজিশনে থাকতো, আরো আসন বেশি পাইতো। এইবারের তৃতীয় কারণ, বিএনপির অর্গানাইজ সাবোটাজ। বিএনপি শুধু অপেক্ষা করে নাই, বিএনপি সক্রিয়ভাবে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করছে, সক্রিয়ভাবে কাউন্টার রেভলিউশনের কাজ করছে। কি করছে বিএনপি? আগেও বলছি, ঢাকা সিটি কর্পোরেশন অচল করে রাখছে, সচিবালয়ে আন্দোলন করছে, প্রত্যেকদিন একটা ইস্যু, প্রত্যেকদিন একটা জ্যাম। এখন জায়গায় দেখেন নির্বাচনের পরে সব আন্দোলন কোথায় উধাও হয়ে গেছে, একটাও নাই, জাতিগুলোর মতো উড়ে গেছে। কারণ আন্দোলনগুলো কখনো জনগণের দাবির আন্দোলন ছিল, বিএনপি করতো। এগুলো ছিল ইউনিট সরকারকে ডিস্টেবিলাইজ করার টুল। 2 নম্বর, স্থানীয় সরকার নির্বাচন আটকে দিছে। প্রফেসর ইউনূস স্থানীয় সরকার নির্বাচন দিতে চাইছিল, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দিতে চাইছিল, বিএনপি হইতে দেয় না। আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার সবাই পালাইছে, স্থানীয় সরকার তো এরাই চালাইতো। তৃণমূলের রাজনীতি, সমাজের নিয়ন্ত্রণ, ছোটখাটো বিচার সবাই তার হাতে ছিল। সে পুরো স্ট্রাকচার ভেঙে পড়ছিল, নতুন লিডারশিপ দরকার ছিল, নতুন মুখ দরকার ছিল, নতুন শক্তি দরকার ছিল, বিএনপি সেটা হইতে দেয় নাই। কেন? কারণ স্থানীয় নির্বাচন হইলে কি হইতো? জামাত এনসিপির মাঠ পর্যায়ে একটা বেস তৈরি হইতো, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলায় নতুন মুখ আসতো যারা বিপ্লবের পক্ষের। ছাত্র সংসদ নির্বাচন হলে কি হইতো? বিপ্লবের পক্ষের ছাত্ররা একটা ইনস্টিটিউশনাল ভিত্তি পাইতো। ব্যাপারটা কেমন হতো সেটা ছায়া তো আমরা দেখছি, ডাকসুতে শিবিরের বিজয় থেকে। সেটা যদি পুরো দেশের ইউনিয়নে হইতো, কি হইতো ভাবেন? বিএনপি এটা জানতো। তাই ইন্টারমিডিয়েট ইনস্টিটিউশন তৈরির আগেই জাতীয় নির্বাচন চাইতেছিল। সিলমিলিটারির কাছে ভয় পেয়ে গেছে যে এইখানে আওয়ামী লীগ, বিএনপি, ইন্ডিয়া ওয়েস্ট এক হয়ে গেছে, এই রেবার বুঝি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসলো। বিএনপির তো একটা ক্যাডার নেটওয়ার্ক আছে, তার সাথে আওয়ামী লীগের মাঠের কর্মীরা যুক্ত হয়েছে, ছাত্রলীগ, যুবলীগ সব বিএনপিতে ভিড়ে গেছে। আমিও দেখাইছি অনেক ভিডিওতে বিএনপির ক্যাম্পেইন করতেছে, নিজেরাই বলতেছে আমরা আওয়ামী লীগ, এখন বিএনপি হয়েছি। সকল বাংলাদেশের আনাচে যত শ্রমিক আছে তাদের ন্যায্য অধিকার সফল। আমরা চাই নিজেদের নয়, আমরা চাই অধিকার, অধিকার, অধিকার। জয় বাংলা। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী। এই বিএনপির মাঠের লোকের অভাব হয় নাই, ইউনিয়ন পর্যায়ে সংগঠন আছে, কিন্তু 1 বছর পর এনসিপি সেটা নাই। এটা একটা ক্লাসিক কাউন্টার রেভলিউশনারি কৌশল। এটা আমার কথা না, ইতিহাসে বারবার এটা দেখাইছে। বিপ্লবের পরে 2টা জিনিস একসাথে রেস করে, এক নতুন শক্তির ইনস্টিটিউশন বিল্ডিং, 2 পুরানো শক্তির কামব্যাক। যে আগে শেষ করে সেই যেতে। 2 শক্তির কাজ কি? স্থানীয় নির্বাচনে যেতে বেস বানানো, ছাত্র সংসদের নিজে ক্যাম্পাস দখল করা, মাঠে ক্যাডার তৈরি করা, এটা সময় লাগে। পুরানো শক্তির কাজ কি? এই বেস বানানোর আগে জাতীয় নির্বাচনে নিয়ে যাওয়া, যেখানে তাদের আগে থেকে থাকা 35 বছরের নেটওয়ার্ক কাজ করবে। বিএনপি থেকে এটাই করছে। ইন্টারমিডিয়েট ইলেকশন সব আটকাইছে, স্থানীয় নির্বাচন না বলছে, ছাত্র সংসদ না বলছে, জাতীয় নির্বাচনের দিকে ঠেলা দিছে। মানে বিপ্লবের শক্তিকে শিকড় গজানোর সময় দেয় না, গাছ বড় হওয়ার আগে উপড়ে ফেলছে। এটা কাউন্টার রেভলিউশন, সামনে থেকে লড়াই না, সময়কে অস্ত্র বানায়। ফ্রান্সে 1789 সালে বিপ্লব হলো, জনগণ রাষ্ট্রযন্ত্র উৎখাত করলো, কিন্তু বিপ্লবীরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে গেল। নতুন কাঠামো দাঁড় করানোর আগে ক্ষমতার লড়াই শুরু হলো। ঠিক সেই বিশৃঙ্খলার মধ্যে নেপোলিয়ান ঢুকে পড়লো। সে বলল আমি শৃঙ্খলা আনবো, স্থিতিশীলতা আনবো, শান্তি আনবো। ক্লান্ত মানুষ মেনে নিল, বিপ্লবের ফসল তুললো পুরনো ধাঁচের একজন শাসক। বাংলার লুথার কিং দেশে ফিরে একই কথা কইছিল, নিরাপদ বাংলাদেশ করবে, তাই না? একই সিস্টেম, একই টেমপ্লেট। মিশরে 2011-তে তাহার স্কোয়ারে লাখো তরুণ হোসেনি মোবারককে হটাইলো, তারপর নির্বাচন হলো, মুরসি জিতলো। কিন্তু পুরনো সেনাবাহিনী, পুরনো আমলাতন্ত্র, পুরনো ব্যবসায়ী গোষ্ঠী, এরা সবাই মিলে মুরসিকে অচল করে দিল।
প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ।